নমস্কার, আমি সৌম্য দাস, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আজকে ভারতের ভূগোলের একটা নতুন ইউনিটের ক্লাস নিয়ে। যারা আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত ফলো করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা প্রতিনিয়ত দেখছো ক্লাসগুলো তারা প্রত্যেকেই জানো যে আজ আমরা কোন টপিক বা কোন ইউনিটের ক্লাস শুরু করব। নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো, যদিও আমি অলরেডি বোর্ডে লিখেই দিয়েছি যে আজকে আমরা কোন ইউনিটের ক্লাস শুরু করব। তো সেক্ষেত্রে দেখো, আজকে আমরা যে খনিজ এবং শক্তি সম্পদের ক্লাসটা শুরু করব, এখানে একদম আমাদের ইনফরমেটিভ কিছু বিষয় পড়তে হবে। আমি বোর্ডে কিন্তু অনেক কিছুই লিখে রেখেছি, কিন্তু এত কিছু পড়তে হলেও আমি বলবো বিষয়গুলো কিন্তু খুবই সহজ রয়েছে। জাস্ট মনে রাখতে হবে, আর কিছুই না। কনসেপ্ট ক্লিয়ারের কোনো ব্যাপার নেই, জাস্ট ইনফরমেটিভ প্রচুর জিনিস রয়েছে, শুধু মনে রাখলেই যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নেই। ইউনিটটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। ভারতের ভূগোলের যে ইউনিটগুলো রয়েছে, মানে 6টা ইউনিট, তার মধ্যে কিন্তু এর আগের ইউনিট আমরা যেটা পড়েছি জলসম্পদ, সেটাও অনেকটা বড় ছিল। আজ থেকে আমরা যেটা শুরু করব এটাও কিন্তু অনেকটা বড় রয়েছে। তো আমি ভেবেছিলাম এই ক্লাসটা তোমাদের একসাথে টোটালটাই করিয়ে দেবো, একটা বড় ভিডিও হবে। কিন্তু আমার মনে হলো যে না, এটাকে আমি দুটো ভাগে ভাগ করে তোমাদের ক্লাসটা করাই, তাহলে হয়তো তোমাদের বুঝতে বিষয়গুলো অনেকটা সুবিধা হবে। তাহলে আমরা খনিজ সম্পদ এবং শক্তি সম্পদের ক্লাসটা দুটো পার্টে ভাগ করে করব। আজকের ক্লাসটা করব আমরা চিরাচরিত শক্তিগুলো, যেগুলোকে আমরা কনভেনশনাল এনার্জি বলি, এবং পরের দিনের যে ক্লাসটা করব সেখানে আমরা অচিরাচরিত শক্তি সেগুলো আলোচনা করব। তো আমরা চিরাচরিত শক্তি বা অচিরাচরিত শক্তি এই বিষয়গুলো আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তো জাস্ট আমরা একটু উদাহরণ সহকারে বিষয়গুলো আলোচনা করে নেব। আর কি কি পড়তে হবে, একদম কোশ্চেন ওরিয়েন্টেড, যেরকম ভাবে প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এবং এখান থেকে একটা সব থেকে বড় তোমাদের বেনিফিট রয়েছে, এই যে ইউনিটটা তোমরা পড়বে পুরোটাই ক্লাস 11-এর পুরনো যে সিলেবাস ছিল, যেটা লাস্ট পরীক্ষা হয়ে গেল, সেমিস্টার তো তোমরা প্রথম দিচ্ছ, এর আগে পুরনো সিলেবাসের যেটা ক্লাস 11-এর সিলেবাস, সেখানে কিন্তু এই ইউনিটটা টোটালটাই ছিল। এবং সেই সময় যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসতো, ঠিক সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের ক্ষেত্রেও আসবে। সুতরাং টেনশনের কিছু নেই, ইনফরমেশন বেশি হলেও কোনো অসুবিধা নেই, কোনো ভয়ের কিছু নেই। যে যে প্রশ্নগুলো এর আগে আসতো সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের আসবে। একটাও কঠিন প্রশ্ন আসবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি। একটাও কঠিন প্রশ্ন কিন্তু আসবে না। বোঝা গেছে? তো চলো আর দেরি করবো না, শুরু করবো আজকের ক্লাস। এতগুলো ইনফরমেশন রয়েছে, তো আমি একদম প্রথম দিকে যেগুলো লিখে রেখেছি দেখো, লৌহ আকরিক। যেহেতু আমরা খনিজ সম্পদ নিয়ে পড়ছি বা শক্তি সম্পদ আমরা জানবো, সেহেতু আমাদের লৌহ আকরিক তো সবার প্রথমেই আসবে। তার সাথে আমরা ম্যাঙ্গানিজ পড়বো, আমরা তামা পড়বো, অভ্র পড়বো, এবং চিরাচরিত শক্তির মধ্যে যে তিনটে বিষয় আমরা আজকে পড়বো, চারটে বিষয় পড়বো। একটা হচ্ছে কয়লা, একটা খনিজ তেল, একটা প্রাকৃতিক গ্যাস, এবং একটা হচ্ছে পারমাণবিক শক্তি। দেখো, সবগুলো কিন্তু বলে দিলাম কি কি পড়বো না পড়বো। তো যারা মনে করছো যে আমার থার্ড সেমের প্রিপারেশন এখনো অনেকটা বাকি রয়েছে বা আমি ভালো করে শুরুই করতে পারিনি, তাদের জন্য বলছি, এই ভিডিওর স্ক্রিনে দেখো, এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে জেনে নাও যে কি করে তোমরা ভিডিও ক্লাসের সাথে সাথে পিডিএফ নোটসগুলো পাবে। কারণ আজকে যা পড়াবো পুরোটাই ইনফরমেটিভ, সুন্দর করে চার্ট আকারে কিন্তু নোটস তৈরি করা রয়েছে, পিডিএফ নোটস। তার সাথে সাথে তোমরা যারা মনে করছো যে নোটসের সাথে তোমরা গুগল মিটে ক্লাস করতে চাইছো, লাইভ ক্লাস, তারা কিভাবে করবে, এবং যারা মক টেস্টও দিতে চাইছো, সমস্ত কিছুর উত্তর কিন্তু এই যে ফোন নাম্বারটি এখানে রয়েছে, এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নাও যে কিভাবে তোমরা আমাদের সাথে যুক্ত হবে। আর যুক্ত হলে তো জানোই, সপ্তাহে 2টো করে তোমরা ভিডিও ক্লাস পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং ক্লাস আলাদা করে পাচ্ছ, তার সাথে মক টেস্ট পাচ্ছ, এত কিছু কিন্তু তোমরা পাচ্ছ। তো যাই হোক, আমি একদম লৌহ আকরিকের যে শ্রেণী বিভাগ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি জানি, এই যে আমরা লৌহ আকরিক পড়বো, ম্যাঙ্গানিজ পড়বো, প্রত্যেকটারই কি রয়েছে, প্রত্যেকটারই একটা করে আকরিক রয়েছে। অর্থাৎ কিছু আকরিকের সমন্বয়ে কি তৈরি হচ্ছে, খনিজগুলো তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখছি যে লৌহ আকরিকে আমাদের মোট 4টে আকরিক আমরা দেখতে পাই শ্রেণী: ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট এবং হচ্ছে সিডারাইট। 4টে নামই কিন্তু তোমরা জানো তো, মনে পড়ছে নামগুলো? তাহলে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইটের মধ্যে আমরা বুঝতেই পারছি সব থেকে উন্নত মানের যে আকরিক সেটা হচ্ছে ম্যাগনেটাইট, এবং সিডারাইট আস্তে আস্তে যত নিচের দিকে যাবে, হেমাটাইট থেকে, লিমোনাইট থেকে সিডারাইটের দিকে, আস্তে আস্তে কি হবে, গুণগত মান ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ লোহার যে পার্সেন্টেজ, কিসের বললাম,
লোহার যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ কমতে থাকবে। যেমন ধরো ম্যাগনেটাইটে আমরা সব থেকে বেশি দেখতে পাই, ম্যাগনেটাইটে আমরা মোটামুটি 72.5% মতো দেখতে পাই লোহার পরিমাণ। হেমাটাইটে একটু কমে যাবে, ওই 70% মতো চলে আসবে। এইভাবে যত আমরা নিচের দিকে যাব আস্তে আস্তে দেখবো লোহার পরিমাণ কমে যাচ্ছে। তাহলে কতটা করে কমছে সেটা কিন্তু নোটসের মধ্যে সুন্দর করে একটা চার্ট আকারে তোমাদের দেয়া থাকবে। তাহলে কোন ধরনের লৌহ আকরিকে লোহার পরিমাণ কত সেইটা কিন্তু ভালো করে পড়তে হবে। আমি এখানে দুটো লিখলাম এক্সাম্পল হিসাবে। 72.5% হচ্ছে ম্যাগনেটাইটে, যেটা হচ্ছে সব থেকে আমরা বলতে পারি কি প্রথমে আছে মানে উন্নত মানের, সব থেকে উন্নত মানের এবং উৎকৃষ্ট মানের আমরা বলতে পারি। এবং এখান থেকে অনেক সময় একটা প্রশ্ন আসে, প্রাকৃতিক চুম্বক, প্রাকৃতিক চুম্বক আমরা কোন লৌহ আকরিককে বলে থাকি? একদম সহজ উত্তর, এই যে ম্যাগনেটাইট দেখো প্রথমে লেখা রয়েছে, ম্যাগনেটাইটকে আমরা কি বলি? প্রাকৃতিক চুম্বক বলি। তাহলে মনে থাকবে তো? এগুলো কিন্তু প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু অলরেডি আলোচনা শুরু করে দিলাম। তার মধ্যে লোহার পার্সেন্টেজটা এখান থেকে প্রশ্ন আসতে পারে বা ম্যাচিং টাইপ দিয়ে প্রশ্ন আসতে পারে। প্রাকৃতিক চুম্বক বলে দিলাম, কাকে বলি? ম্যাগনেটাইটকে বলি আমরা। এবং আমরা ইস্পাত শিল্পে বা রং শিল্পে যে ধরনের লৌহ আকরিক ব্যবহার করা হয় তার নামই হচ্ছে হেমাটাইট। তাহলে মনে রাখবে ব্যবহার। তাহলে একটা ব্যবহার আমরা কি পেলাম? একটা ব্যবহার আমরা পেলাম হেমাটাইট আমরা ব্যবহার করছি ইস্পাত শিল্পে, রং শিল্পে, সিমেন্ট শিল্পে, এই ধরনের শিল্পগুলোতে আমরা হেমাটাইটকে ব্যবহার করছি। তাহলে এইগুলো হচ্ছে কি, এই প্রথমটা তো একদম বোঝা গেল উৎকৃষ্ট মানের, যেহেতু সবার প্রথমে লেখা রয়েছে। সেকেন্ডে লোহার পার্সেন্টেজ একটু কমে যাচ্ছে মানে একটু ডাউন হচ্ছে কোয়ালিটি। এইভাবে যত নিচের দিকে যাব আস্তে আস্তে কিন্তু কোয়ালিটি ডাউন হতে থাকবে। এবং তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস এখানে দেখবো, সেটা হচ্ছে প্রত্যেকটা আকরিকের বা এই যে লোহার পরিমাণ হিসাবে কিন্তু রংটাও চেঞ্জ হবে। কি বললাম? রংটাও চেঞ্জ হবে। তাহলে কোন আকরিকের রং কিরকম হয় এটাও একটা কিন্তু দেখবে চার্টের মধ্যে করে দেওয়া রয়েছে, একটা পয়েন্ট আছে রং। তাহলে রং কি হবে? রং বিষয়টা হচ্ছে লোহা যত বেশি থাকবে তত বেশি কি হবে? রং ডিপ হবে, অর্থাৎ রংটা তত বেশি ডিপ কালার হবে। আস্তে আস্তে লোহার পরিমাণ যত কমে যাবে রংগুলো দেখবে একটু ফ্যাকাশে বা একটু আস্তে আস্তে লাইট হতে শুরু করছে। তাহলে কোন আকরিকের রং কিরকম আছে বা হয় সেটা কিন্তু চার্টের মধ্যে থেকে পেয়ে যাবে, দেখে নিও একটু। তাহলে এই কটা জিনিস মাথায় রাখবে লৌহ আকরিক থেকে। এবার আমরা ম্যাঙ্গানিজ থেকে যেটা পড়বো, দেখো ম্যাঙ্গানিজের আকরিক কিছু রয়েছে, একই রকম ভাবে চার্টের মতো করে দেয়া থাকবে নোটসের মধ্যে। আলাদা করে ম্যাঙ্গানিজের আর আকরিকগুলো আলোচনা করছি না। ম্যাঙ্গানিজ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে যেটা, এই উত্তোলনকারী রাজ্য থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন আসতে পারে। কারণ এর আগেও কি বললাম, ক্লাস 11-এর পুরনো সিলেবাসে ছিল তো, তাহলে ম্যাঙ্গানিজ থেকে কিন্তু প্রশ্ন আসতো। এবং ম্যাঙ্গানিজ উৎপাদনে মনে রাখবে সব থেকে প্রথম আমাদের ভারতের মধ্যে যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। এটা মনে রাখার একটা সুবিধা হচ্ছে, দেখো ম দিয়ে হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ, আর ম দিয়ে কিন্তু শুরু হচ্ছে মধ্যপ্রদেশ। এই যে ট্রিক্সটা বলে দিলাম একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে মনে থাকবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। এতগুলো রাজ্য রয়েছে কারণ বেশ কিছু রাজ্যে ম্যাঙ্গানিজ উত্তোলন হয়, তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের এই মধ্যপ্রদেশ। এছাড়াও পরবর্তী দ্বিতীয় রাজ্য হিসাবে মহারাষ্ট্রও রয়েছে, উড়িষ্যাও রয়েছে। এগুলো কিন্তু পরপর পরপর সুন্দর করে নোটসের মধ্যে থাকবে যে কোন রাজ্য প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছে, সেই জায়গাগুলোর নাম কিন্তু দেওয়া থাকবে। তাহলে ম্যাঙ্গানিজ থেকে কিন্তু এর আগেও প্রশ্ন এসেছিল যে ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম ভারতবর্ষে কোন রাজ্য। এবং আমরা জানি যে লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রেও কিন্তু ম্যাঙ্গানিজ খুব বেশি পরিমাণে ব্যবহার হয়। একটু আগে আমরা লৌহ আকরিক বললাম তো, তাহলে লৌহ আকরিক মানে ওটা লৌহ ইস্পাত শিল্পে তো ব্যবহার হচ্ছে। এছাড়াও ম্যাঙ্গানিজেরও ব্যবহার আমরা দেখতে পাই এই লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে। ঠিক আছে, মধ্যপ্রদেশের একটা জায়গার নাম মাথায় রাখবে, সেটা হচ্ছে বালাঘাট। এই বালাঘাটে সব থেকে বেশি ম্যাঙ্গানিজ আমরা পেয়ে থাকি। প্রশ্ন আসতে পারে মধ্যপ্রদেশের কোন জায়গা, তাহলে জায়গার নাম হচ্ছে কি মধ্যপ্রদেশের বালাঘাট রয়েছে। ঠিক আছে, এবং ভারতের স্থান যদি আসে, রাজ্য হিসাবে তো বললাম রাজ্য হিসাবে মধ্যপ্রদেশ প্রথম, আর ভারতের স্থান যদি আসে ম্যাঙ্গানিজ উত্তোলনে তাহলে হচ্ছে 6th মানে ষষ্ঠতম, 6th পজিশনে রয়েছে কে? 6th পজিশনে রয়েছে আমাদের ভারতবর্ষ ম্যাঙ্গানিজ উত্তোলনের ক্ষেত্রে। ঠিক আছে, মনে রাখবে। আর যদি প্রথম আসে মানে পৃথিবীর মধ্যে ম্যাঙ্গানিজ উত্তোলনে প্রথম কোন রাজ্য, তাহলে হচ্ছে দক্ষিণ আফ্রিকা হবে। বলে দিলাম, সমস্ত কিছু নোটসের মধ্যে কিন্তু রয়েছে, ভালো করে সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে লেখা রয়েছে, যেখানে যেটা চার্ট দরকার সেটা লেখা রয়েছে।
সবটাই কিন্তু নোটসের মধ্যে পেয়ে যাবে। যে ইনফরমেশনগুলো আমি বলছি, আমি মেন ইনফরমেশনগুলো বলছি যেগুলো প্রশ্ন আসতে পারে। অলরেডি কিন্তু ম্যাঙ্গানিজ থেকে বেশ কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম, যেমন ভারতের ক্ষেত্রে প্রথম কোন রাজ্য, সেই রাজ্যের কোন জায়গায় ম্যাঙ্গানিজ সব থেকে বেশি উত্তোলন হয়, এবং ভারতের স্থান পৃথিবীতে কততম ম্যাঙ্গানিজ উত্তোলনে সেটাও বলে দিয়েছি। এইবার দেখো তামাতে চলে আসো। তামা, আমি এখানে দেখো কিছু নাম, প্রত্যেকে আমরা তামা শুনেছি, কিছু কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি। কেন? কারণ তামাকে আমরা এটাকে সংকর ধাতু বলছি এই কারণে, কারণ তামার সাথে আরো একটা কিছু যোগ করে বা মিক্স করে নতুন কোনো একটা ধাতু আমরা পেয়ে থাকি বা তৈরি করে থাকি, সেটাই দেখো লেখা রয়েছে। যেমন তামার সাথে জিঙ্ক মেশালে কি হয়, তামার সাথে টিন মেশালে কি হয়, মানে দুটো একসাথে মেশালে কি হয়, তামার সাথে টিন প্লাস আবার দস্তা এটা মেশালে কি হয়। তাহলে এরকম ভাবে কিছু আমি কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে কোনটার ক্ষেত্রে আমরা কি পাই, তামা আর জিঙ্ক মেশালে কি হয়, তার সাথে আমরা তামা আর টিন মেশালে কি হয়, এগুলো কিন্তু নোটসের মধ্যে রয়েছে। তাও আমি কয়েকটা জিনিস এখানে লিখে রেখে আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন প্রথমটাই হচ্ছে তামা আর জিঙ্ক মেশালে কি হবে, তামা আর জিঙ্ক মেশালে কিন্তু পিতল তৈরি হবে। তামা আমরা শুনেছি তো পিতল, তাহলে তামা আর টিন মেশালে কি হবে, ব্রোঞ্জ হবে। তামা আর টিন মেশালে কি হবে, ব্রোঞ্জ হবে। আর তামার সাথে টিন এবং তার সাথে যদি আবার দস্তা মিশিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, কাঁসা হবে। তাহলে দেখো এইভাবে আমাদের মনে রাখতে হবে বিষয়গুলো, যে কোনটার সাথে কি মেশালে, মানে তামার সাথে আর কোনটা মেশালে কি তৈরি হতে পারে। এই জায়গা থেকে কিন্তু তামার একটা প্রশ্ন অনেক সময় আসে, তাহলে এগুলো একটু মনে রাখবে তামার ক্ষেত্রে। আর বিশেষ কিছু এখানে বলছি না, তামা উত্তোলনকারী রাজ্য বা ভারতের স্থান কততম, এই জিনিসগুলো নোটসের মধ্যে থাকবে। সেরকম একটা প্রশ্ন এর আগে আসেনি পুরনো সিলেবাস অনুযায়ী, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। ঠিক আছে, এবার অভ্র থেকে দেখো দুটো জিনিস লিখে রেখেছি। একটা হচ্ছে দেখো এই মাস্কোভাইট, আর একটা উৎপাদক অঞ্চল। তাহলে কি, এই মাস্কোভাইট থেকে না অনেকবার প্রশ্ন এসেছে। মাস্কোভাইট হচ্ছে অভ্রের একটা আকরিক আমরা বলতে পারি। যেরকম আমরা লৌহ আকরিকের কয়েকটা আকরিক জেনেছি তো, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট, একই রকম ভাবে অভ্রের যে প্রধান আকরিক আমরা বলতে পারি সেটাই হচ্ছে আমাদের মাস্কোভাইট আমরা বলে থাকি। ঠিক আছে, অনেক রকম রয়েছে। তো সাদা অভ্র যেটা, অ্যাকচুয়াল যেটা সাদা অভ্র সেটাই হচ্ছে এই মাস্কোভাইট টাইপের অভ্র। তাহলে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, মাস্কোভাইট হচ্ছে উৎকৃষ্ট মানের অভ্র আমরা বলতে পারি, এবং মাস্কোভাইট হচ্ছে কি সমৃদ্ধ, এতে পটাশিয়ামের পরিমাণ খুব বেশি থাকে, মানে পটাশিয়াম সমৃদ্ধ অভ্র। ঠিক আছে, তাহলে অভ্রের আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে উৎপাদক অঞ্চল থেকে। তাহলে উৎপাদক অঞ্চল এটাও মনে রাখার সুবিধা। যেমন আমি ম্যাঙ্গানিজের ক্ষেত্রে তোমাদের মধ্যপ্রদেশ বলেছিলাম, অভ্রের ক্ষেত্রে হচ্ছে ভারতের প্রথম স্থান অধিকার করেছে অন্ধ্রপ্রদেশ। তাহলে দেখো এটা মনে রাখার ট্রিক্স একদম সহজ, আগেরটার মতো ম্যাঙ্গানিজের মতো। অ দিয়ে শুরু হচ্ছে অভ্র, আর অ দিয়ে কিন্তু অন্ধ্রপ্রদেশ। তাহলে তো একদম সহজ এই বিষয়গুলো। কিছু কিছু ট্রিক্স বলে দিচ্ছি, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে। আরো অনেক আছে, আরো অনেক বেশ কয়েকটা জায়গাতে অভ্র উৎপাদন হয়, কিন্তু অন্ধ্রপ্রদেশ হচ্ছে অভ্র উৎপাদনে আমরা দেখছি প্রথম স্থান অধিকার করেছে, সেই কারণে একটু এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে অভ্র উৎপাদক রাজ্য প্রথম হিসাবে অন্ধ্রপ্রদেশের স্থান আমরা পাচ্ছি। এবার অভ্র তো অনেক কাজেই ব্যবহার হয়, সেই ব্যবহারগুলো কি কি কাজে অভ্র ব্যবহার হচ্ছে না হচ্ছে সেগুলো নোটসের মধ্যে থাকবে। দেখো এগুলো একদম সিম্পল জিনিস, বোঝার মতো কিছু নেই, একবার করে দেখলেই মনে থাকবে। অভ্রের ব্যবহার এটা যদি এখন তোমাদেরকে বোঝাতে হয় তাহলে আর কি হবে, এটা বোঝানোর মতো কিছু নেই, একবার করে পড়লেই তো হবে। আর তোমাদের তো এরকম কোনো বড় প্রশ্ন আসবে না, অভ্রের ব্যবহারগুলি লেখো, এরকম কি আসবে প্রশ্ন? এরকম তো কোনোদিনই প্রশ্ন আসবে না। হয়তো এরকম প্রশ্ন আসলো, নিম্নে কোন ক্ষেত্রে অভ্রের ব্যবহার দেখা যায়, নিয়ে চারটে হয়তো অপশন তোমাকে দিয়ে দিল, সেখান থেকে সহজে উত্তর করতে পারবে যদি অভ্রের ব্যবহারগুলো জানা থাকে। তাহলে অনেক ক্ষেত্রেই আমরা দেখি অভ্র ব্যবহার হচ্ছে। এবং অভ্র ব্যবহারের থেকে আরেকটা জায়গা উৎপাদক অঞ্চল থেকে আসে, সেটা হচ্ছে চীন প্রথম স্থান অধিকার করেছে। কেমন, চীন হচ্ছে অভ্র উৎপাদনে ফার্স্ট, মাথায় রাখবে এটা, চীন হচ্ছে অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। এইবার আমরা চিরাচরিত শক্তিতে চলে আসবো। চিরাচরিত শক্তি মানে যে শক্তিগুলো বহুকাল ধরে ব্যবহার হয়ে আসছে এবং প্রকৃতির থেকে আমরা পাচ্ছি, প্রকৃতি ডাইরেক্ট আমাদেরকে যেগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে চিরাচরিত শক্তি। অর্থাৎ এগুলো থেকে কি হয়, বিশেষ করে তাপ উৎপাদন হচ্ছে, এবং তাপ উৎপাদন হলেই পরিবেশ দূষণ হবে, মানে পরিবেশ বান্ধব নয় যে শক্তিগুলো সেগুলো হচ্ছে চিরাচরিত শক্তি।
প্রকৃতির অবদান, প্রকৃতি থেকে আমরা যেগুলো পাচ্ছি, প্রকৃতি থেকে আমরা কি পাচ্ছি, এই কয়লা পাচ্ছি, খনিজ তেল পাচ্ছি, প্রাকৃতিক গ্যাস পাচ্ছি, এগুলো প্রত্যেকটাই তো আমাদের ন্যাচারাল, প্রকৃতি থেকেই পাচ্ছি। তাহলে যত এগুলোর ব্যবহার আবার বেশি হয় তত আস্তে আস্তে কি হবে, এগুলো পরিবেশ থেকে এর পরিমাণ কমতে থাকবে বা নিঃশেষ হয়ে যেতেও পারে। একটা সময় অত্যাধিক ব্যবহারের ফলে দেখা যেতে পারে এই চিরাচরিত শক্তি যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এগুলো আস্তে আস্তে কি হতে পারে, নিঃশেষ হয়ে যেতে পারে অত্যাধিক বা অতিরিক্ত ব্যবহারের ফলে। তাহলে কয়লা সবাই আমরা জানি সব থেকে বেশি যে কাজে ব্যবহার হয় সেটা হচ্ছে তাপ বিদ্যুৎ উৎপাদনের কাজে। এই যে এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট যত রয়েছে, এই যে আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি চলছে, সমস্তটাই কি তাপ বিদ্যুৎ থেকেই আসছে, তাই না? তাহলে তাপ বিদ্যুৎ সেক্টরে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে আমাদের কয়লা। এবং কয়লারও কিছু আকরিক রয়েছে, এখানে দেখো আমি লিখে রেখেছি, যেরকম লৌহ আকরিকের ক্ষেত্রে লিখে রেখেছিলাম একই রকম ভাবে কয়লার গুলো এখানে লেখা রয়েছে। তাহলে কয়লা আমরা ক ভাগে ভাগ করছি, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। প্রত্যেকটা নামই কিন্তু পড়েছো তো নিচু ক্লাসে, কিন্তু এগুলো সব তোমাদের কিছুটা পড়ার রয়েছে, এমন না যে সবটাই নতুন। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি কিছু কয়লার শ্রেণীবিভাগ বা উদাহরণ। এবার প্রত্যেকটা কয়লাতেই কি থাকে, কার্বনের পার্সেন্টেজ থাকে। কি থাকে, কার্বনের পার্সেন্টেজ থাকে। অর্থাৎ অ্যান্থ্রাসাইটে কার্বনের পার্সেন্টেজ কত, দেখো প্রথম অ্যান্থ্রাসাইট লেখা আছে মানেই হচ্ছে এটা সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা, বোঝাই গেল। আর আস্তে আস্তে যত নিচের দিকে যাব মানে পিটে কার্বনের পরিমাণ সব থেকে কম, সেই জন্য পিট হচ্ছে নিকৃষ্ট শ্রেণীর কয়লা। এবং ভারতে কিন্তু বেশিরভাগটা আমরা এই যে বিটুমিনাস কয়লা এটাই কিন্তু দেখতে পাই যে সব থেকে বেশি উৎপাদন হয়, ঠিক আছে? বিটুমিনাস কয়লা কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদন হয়। তো কার্বনের পরিমাণগুলো, পার্সেন্টেজ গুলো ছক করে সুন্দর করে লেখা আছে নোটসের মধ্যে, আমি আলাদা করে কিছু বললাম না। তো এখান থেকে কিন্তু ভালো করে এটা পড়বে। এবং কয়লাকে আমরা কি বলছি, ব্ল্যাক ডায়মন্ড বলছি, কালো হিরে বলছি। তাহলে তাপ উৎপাদনের কাজে, বিভিন্ন কাজে আমরা কয়লার ব্যবহার কিন্তু দেখতে পাই। তাহলে এই শ্রেণী বিভাগ কটা মনে রাখবে। এবং কয়লার একদম যে আমরা জানি যে একদম যেটা শেষ পর্যায়ে, আমরা গ্রাফাইট আমরা নাম শুনেছি, কয়লার যেটা একদম আমরা বলে থাকি শেষ পর্যায়ে গ্রাফাইট, প্রত্যেকেই নিশ্চয়ই আমরা নাম শুনেছি গ্রাফাইট। তাহলে ওই গ্রাফাইট কি কাজে ব্যবহার হচ্ছে, পেন্সিলের শীষ তৈরির কাজে গ্রাফাইট ব্যবহার হচ্ছে। তাহলে এগুলো একদম নর্মাল সহজ প্রশ্ন, এগুলো একটু করে মাথায় রাখতে হবে শুধু, একদম কঠিন প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে না, কোনো কনসেপচুয়াল প্রশ্নও এখান থেকে আসবে না, সবটাই আসবে এখান থেকে ইনফরমেটিভ। এত বড় ইউনিট থেকে হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 3টে প্রশ্ন পাবে, হ্যাঁ মাত্র 2 থেকে 3টে প্রশ্নই পাবে, কারণ এত কি 6টা ইউনিট, এত 6টা ইউনিটের মধ্যে থেকে আমরা ওই তো আমাদের সিলেবাসে রয়েছে কি 10টা, তাহলে ওই 6টা থেকে 10টা আসা মানে তো বুঝতেই পারছো, মানে 2টোও পেতে পারো, আবার কিছু ইউনিট আছে যেগুলো ছোট ছোট ইউনিট আছে ভারতের ভূগোলের, সেখান থেকে একটা প্রশ্ন পাবে, মানে টোটাল ভারতের ভূগোল থেকে তো মাত্র 10টা প্রশ্ন হবে, তো আর কটাই বা পাবে একটা ইউনিট থেকে, 6টার মধ্যে থেকে কটা করে আর পাবে, খুব বেশি হলে ম্যাক্সিমাম 2টো করে পাবে, আর মিনিমাম একটা পেতে পারো, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কয়লার ক্ষেত্রে মনে রাখবে। আমি জানি যে তোমরা প্রত্যেকেই নিচু ক্লাসে এগুলো প্রত্যেকটাই পড়েছো। তাহলে পার্সেন্টেজ গুলো একটু মনে রেখো, কার্বনের যে অ্যান্থ্রাসাইটে কার্বনের পরিমাণ কত, বিটুমিনাসে কার্বনের পরিমাণ কত, সুন্দর করে কিন্তু নোটসের মধ্যে ছকে দেয়া রয়েছে, ভালো করে একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আছে আমাদের খনিজ তেল, যেটাকে আমরা পেট্রোলিয়াম বলছি। এখান থেকে কি প্রশ্ন এসেছিল এর আগে, সেই হিসাবেই কিন্তু বিষয়টা দেখো এখানে লিখে রেখেছি, উপজাত দ্রব্য সমূহ, মানে খনিজ তেলের বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য কোনগুলো। অনেক কিছু খনিজ তেলের উপজাত দ্রব্য রয়েছে, তার মধ্যে কি কি আমরা এখানে জানবো, বা আমরা খনিজ তেলের সব থেকে বলে থাকি কি পেট্রোরসায়ন শিল্পের আমরা বলি না প্রধান যে কাঁচামাল, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি ন্যাপথা বলি তো আমরা। তাহলে ন্যাপথা কি, ন্যাপথা হচ্ছে খনিজ তেলেরই একটা বাই প্রোডাক্ট আমরা বলতে পারি। তার সাথে সব থেকে যে আমরা ভালো উদাহরণগুলো যেগুলো পাই, পেট্রোল, ডিজেল পাওয়া যায়। তো খনিজ তেলকে কি হচ্ছে, আমরা তো ডাইরেক্ট ব্যবহার করতে পারছি না, শোধনাগারে নিয়ে গিয়ে পরিশোধন করে তারপর আমরা সেটাকে পেট্রোল ডিজেলে কনভার্ট করে পরবর্তীতে ব্যবহার করছি। তাহলে আরো অনেক রকম উপজাত দ্রব্য রয়েছে, বেঞ্জিন রয়েছে, এরকম কিছু কিছু উপজাত দ্রব্য, সেগুলোর নাম একটু মনে রাখার চেষ্টা করবে। তার মধ্যে কিন্তু এই ন্যাপথা, পেট্রোল, ডিজেল এগুলো মনেই থাকবে, আর বাকি যা যা রয়েছে সেগুলোর নাম একটু মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার আরো দুটো জায়গা থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে উল্লেখযোগ্য কিছু শোধনাগারের নাম, আর কয়েকটা সংস্থার নাম। মানে কিরকম শোধনাগার বলতে, আমরা ডিগবয়ের নাম শুনেছি, আমরা হলদিয়ার নাম শুনেছি, এগুলো জায়গায় কি রয়েছে,
তৈল শোধনাগার রয়েছে, আছে না তৈল শোধনাগার? জামনগর, সেখানেও তৈল শোধনাগার রয়েছে। এইভাবে ভারতবর্ষে বিশেষ কিছু কিছু জায়গায় তৈল শোধনাগার রয়েছে। এই উল্লেখযোগ্য শোধনাগারগুলোর নাম মনে রাখতে হবে, মানে নাম আর লোকেশন। লোকেশন বলতে কোন রাজ্যে রয়েছে বা বিশেষ কোন জায়গায় রয়েছে সেই নামগুলো এখানে মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল তো, প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে। মানে টোটাল আমি যদি এখন বইয়ে খনিজ তেলের ডিটেলস পড়তে যাই, এর ব্যবহার পড়তে যাই, প্রশ্ন কমন পাবে না। খনিজ তেলের ব্যবহার এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, বইয়ে আছে, কিন্তু প্রশ্ন আসবে কোন জায়গা থেকে সেটা জানতে হবে। তো প্রশ্ন আসবে বিভিন্ন উল্লেখযোগ্য যে শোধনাগারগুলো রয়েছে এবং কিছু কিছু যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর নাম আসবে। যেমন আমরা একটা সংস্থার নাম শুনেছি, OIL, নাম শুনেছি OIL, কি বলতো এটা বলতে পারবে কি কেউ? OIL হচ্ছে ওয়েল ইন্ডিয়া লিমিটেড। এরকম আরো অনেক কিছু সংস্থা রয়েছে। HP আছে, নাম শুনেছো তো? হিন্দুস্তান পেট্রোলিয়াম, নাম শুনেছো এগুলোর? তাহলে এরকম কি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে খনিজ তেল উত্তোলনের কিছু সংস্থার নাম। যে সংস্থাগুলো খনিজ তেল উত্তোলন করছে সেগুলোর নাম পড়বো। এবং এই সংস্থাগুলো কি করছে, উত্তোলন করার পর সেগুলোকে বিভিন্ন শোধনাগারে পাঠিয়ে দিচ্ছে, পরিশোধনাগারে। মানে ডাইরেক্ট আমরা খনিজ তেলের মধ্যে কি থাকে, অনেক কিছু ভেজাল মিশা থাকে, সেটাকে পরিশোধন করে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি। তাহলে কিছু শোধনাগারের নাম আমাদের জানতে হবে। যেমন জামনগর, আমরা নাম শুনেছি তো, গুজরাটের জামনগর শুনেছি তো। এটা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম তৈল শোধনাগার, মনে রাখবে কিন্তু। একটা বৃহত্তম তৈল শোধনাগার যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে জামনগর শুধু ভারত নয়, গোটা বিশ্বের মধ্যে গুজরাটের জামনগর হচ্ছে একটা বড় তৈল শোধনাগার। কিসের? খনিজ তেলের। এবার চলে আসবো প্রাকৃতিক গ্যাসে। দেখো প্রাকৃতিক গ্যাসও আমরা একই রকম জিনিসই পড়বো, অনেকটা সংস্থার মতোই। অনুসন্ধানকারী সংস্থা, অর্থাৎ কোন কোন সংস্থা প্রাকৃতিক গ্যাস সম্পর্কে অনুসন্ধান করছে, যেটাকে আমরা ন্যাচারাল গ্যাস বলে থাকি, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের মধ্যে কিন্তু অনেক কিছু মিক্সিং থাকে, প্রোপেন, বিউটেন, এই ধরনের অনেক কিছু মিক্সিং থাকে। তাহলে কিছু অনুসন্ধানকারী সংস্থা আছে, যেমন ONGC, নাম শুনেছো? ওয়েল তো একটু আগে লিখেছিলাম, এরা প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করছে। RIL, রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, নাম নিশ্চয়ই শুনেছো। তাহলে এরকম কিছু সংস্থার নাম রয়েছে, এই সংস্থার নামগুলো একটু মনে রাখতে হবে, কারণ সংস্থাগুলোর নাম থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, ফুল ফর্ম, পুরো অর্থ আসতে পারে, দিয়ে দিতে পারে OIL, পুরো অর্থটি কি? ওয়েল ইন্ডিয়া লিমিটেড, তাহলে নাম জানতে হবে তো। ONGC, পুরো নাম কি বা পুরো অর্থ কি? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। বা হয়তো তোমাকে প্রশ্নটা এইভাবে দিল যে নিম্নের কোনগুলি প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানকারী সংস্থা বা সংস্থা নয়? দুরকম ভাবে আসতে পারে, কারণ আমাদের নয় দিয়েও তো অনেক সময় আসে প্রশ্ন। তাহলে কোনগুলো অনুসন্ধানকারী সংস্থা বা সংস্থা নয়, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার হলো কি বলতে চাইলাম? তাহলে এগুলো কিন্তু একটু মাথায় ভালো করে রাখবে। সহজ জিনিস, কিন্তু আবার বলছি সহজ জিনিস। তোমাকে খনিজ তেলের ব্যবহার লেখো বা প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো, এইগুলো থেকে জীবনেও প্রশ্ন আসবে না। প্রশ্ন যে জায়গাগুলো থেকে আসবে বা পুরনো সিলেবাসে এসেছে সেগুলোই আমি আলোচনা করে দিচ্ছি। এবার পারমাণবিক শক্তি ক্ষেত্রে আমরা দুটো জিনিসের নাম আমরা সবসময় জানি, একটা হচ্ছে ইউরেনিয়াম, একটা হচ্ছে থোরিয়াম। এই দুটো জায়গা, একটা ইউরেনিয়াম, একটা থোরিয়াম, কারণ এই দুটোই হচ্ছে পারমাণবিক শক্তির মেন সোর্স বা উৎস, যেখান থেকে পারমাণবিক শক্তি উৎপাদন হচ্ছে। তাহলে ইউরেনিয়াম একটা রয়েছে, মানে এগুলো কি? এগুলো হচ্ছে ধাতু, তেজস্ক্রিয় ধাতু। এগুলোকে আমরা তেজস্ক্রিয় ধাতু বলি, যেগুলো থেকে পারমাণবিক শক্তি বা পারমাণবিক বিদ্যুৎ আমরা বলতে পারি উৎপাদন হয়। তাহলে এখান থেকে দুটো জিনিস জানবে ইউরেনিয়ামের, একটা হচ্ছে সর্বপ্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম, আর একটা হচ্ছে উত্তোলনকারী অঞ্চল, অর্থাৎ ভারতবর্ষে কোন জায়গাগুলোতে ইউরেনিয়াম উৎপাদন হয়, এটা একটা। আর থোরিয়ামের ক্ষেত্রে উত্তোলনকারী অঞ্চল কোন জায়গায় হয়, এবং বৃহত্তম ও নবীনতম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটা। দেখো যেটা বৃহত্তম সেটাই হচ্ছে নবীনতম, একই একটা শক্তি কেন্দ্রের নাম রয়েছে। তাহলে আমরা দুটো এখানে জানবো, একটা হচ্ছে সর্বপ্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটা, এটা একটা, ঠিক আছে। আর একটা হচ্ছে বৃহত্তম ও নবীনতম, দুটোই কিন্তু একই জিনিস, মানে এটা আলাদা হবে। সর্বপ্রথম, তোমরা মহারাষ্ট্রের তারাপুরের নাম নিশ্চয়ই শুনেছো, অনেকে তারাপুর পড়েছো, কিন্তু এগুলো এমন নয় যে পড়া নেই একদম। তারাপুর হচ্ছে ভারতের সর্বপ্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রের মধ্যে পড়ছে, তাহলে এটা একটু মনে রাখবে। তারাপুর হচ্ছে একদম সর্বপ্রথম বা প্রাচীনতম। এটা সম্ভবত সাল হিসাবে যদি দেখা যায় তাহলে 1969 সামথিং এরকম সাল আছে। এটা হচ্ছে সর্বপ্রথম তারাপুর, মহারাষ্ট্রের তারাপুর হচ্ছে
ভারতের সর্বপ্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র। মনে থাকবে তাহলে। এবার অনেক সময় প্রশ্ন আসে, এই ইউরেনিয়ামের উত্তোলনকারী অঞ্চল মানে মেইন জায়গা, ভারতবর্ষের কোন জায়গায় সব থেকে বেশি ইউরেনিয়াম উত্তোলন হয় বা আমরা পাই, সেটার নাম কিন্তু অনেক সময় আসে। এবং সেটা হচ্ছে আমরা দেখতে পাই, মানে অ্যাকচুয়ালি মেন ভারতের থেকেও বেশি আসে প্রশ্নটা ইউরেনিয়ামের পৃথিবীর কোন জায়গা। দেখো, লিমিটেড কিছু জায়গায় পৃথিবীতে আমরা ইউরেনিয়ামের সঞ্চয় দেখতে পাই। ইউরেনিয়াম কিন্তু লিমিটেড কিছু জায়গায় গোটা পৃথিবীতে এর সঞ্চয় রয়েছে, সব জায়গায় কিন্তু নেই। তার মধ্যে সব থেকে বেশি বা প্রধান যে জায়গায় বা প্রধান যে দেশে ইউরেনিয়ামের সঞ্চয় রয়েছে তার নাম হচ্ছে কাজাকস্তান। এই নামটা একটু মাথায় রাখবে। এটাই হচ্ছে ইউরেনিয়াম উত্তোলনকারী অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাই প্রথম রয়েছে। এছাড়াও আমরা জাদুগোড়া খনি দেখতে পাই। জাদুগোড়া খনিও হচ্ছে ভারতের ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু ভারতের ক্ষেত্রে ইউরেনিয়াম উত্তোলক অঞ্চলের মধ্যে একটা পড়ছে, যেটা ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে। কেমন? তাহলে এরকম উত্তোলনকারী কিছু অঞ্চলের নাম রয়েছে, যার মধ্যে কাজাকস্তানটা ভালো করে পড়বে। এছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্রেও পাওয়া যায় ইউরেনিয়াম। আমরা ফ্রান্স, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, এরকম কিছু দেশ রয়েছে যে জায়গাগুলোতে একদম লিমিটেড সামান্য পরিমাণে ইউরেনিয়ামের সঞ্চয় রয়েছে। এইবার থোরিয়ামেরও উত্তোলনকারী জায়গার নামগুলো পড়তে হবে। তাহলে ভারতের ক্ষেত্রে থোরিয়ামটা ভালো করে কিন্তু পড়তে হবে, কারণ এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। এবং ভারতে আমরা মালাবার উপকূলের নাম শুনেছি না, মালাবার উপকূল। তাহলে মালাবার উপকূলের সাথে কিন্তু এটা একটু মাথায় রাখবে, থোরিয়ামের যে উৎপাদন সেটা কিন্তু এখানকার সাথে এই মালাবার উপকূলের নামটা একটু মনে রাখবে। ঠিক আছে, এখান থেকে আমরা থোরিয়াম পেয়ে থাকি। এবং কুদানকুলাম, এই যে একটু আগে বলছিলাম বৃহত্তম আর নবীনতম, তাহলে বৃহত্তম এবং নবীনতম পারমাণবিক শক্তি কেন্দ্র হচ্ছে কুদানকুলাম, যেটা 2014 সালে স্থাপিত হয়েছে। কি বললাম? এটার নাম হচ্ছে কুদানকুলাম। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ভারতের বৃহত্তম এবং নবীনতম পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম হচ্ছে কুদানকুলাম। ঠিক আছে, তাহলে কুদানকুলাম যদি একটু ঘুরিয়ে দেয় কোন রাজ্যে অবস্থিত, আসতেই পারে, না আসার কিছু নেই। তাহলে কুদানকুলাম হচ্ছে তামিলনাড়ু, মনে রাখবে। আর যদি একটু ডিটেলসে প্রশ্ন দেয় যে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা শক্তি কেন্দ্র কত সালে স্থাপিত হয়, তাহলে সেটা হচ্ছে 2014 সালে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমরা থোরিয়ামের সঞ্চয়, ইউরেনিয়ামের সঞ্চয়, এই বিষয়গুলো জানলাম। ঠিক আছে, আর বৃহত্তমের ক্ষেত্রে কি বলেছিলাম, এই মালাবার উপকূলে বলেছিলাম ত্রিভাঙ্কুর। ঠিক আছে, ত্রিভাঙ্কুরে সব থেকে বেশি আমরা দেখতে পাই থোরিয়ামের সঞ্চয় রয়েছে। তাহলে মালাবার উপকূলটা মনে রেখো। এই মোটামুটি আমরা লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, তামা, অভ্র, চিরাচরিত শক্তিগুলো সম্পর্কে জানলাম। এগুলো সবটাই চিরাচরিত শক্তি। এবং এর পরের দিন আমরা জানবো হচ্ছে অচিরাচরিত শক্তিগুলো সম্পর্কে। যেমন অচিরাচরিত শক্তি কোনগুলো? সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, এগুলো রয়েছে অচিরাচরিত শক্তি। তাহলে এগুলো আমরা পরের দিনের ক্লাসে করব। দেখো, পুরোটা ইনফরমেটিভ রয়েছে। প্রত্যেকে বুঝতে পারলে কিনা একটু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্টস করে জানিও। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিলাম এই কারণে, কারণ এর আগে এটা যেহেতু পুরনো সিলেবাসে ছিল, সেই জায়গা থেকেই প্রশ্নগুলো কিন্তু আসবে। নতুনত্ব কোনো প্রশ্ন এখানে আসার সম্ভাবনা নেই, যেহেতু কনসেপ্ট ক্লিয়ারের কিছু নেই। তথ্য ভিত্তিক জিনিসগুলো এখানে আছে। তথ্য, ইনফরমেশন জানলেই ক্লিয়ার। মানে মেন আমাদের বিভিন্ন যে খনিজ সম্পদগুলো রয়েছে তার আকরিকগুলো জানবো, কিছু পার্সেন্টেজ জানবো, বিশেষ কোন কাজে ব্যবহার হয় সেই কাজগুলো আমরা জানবো ছোট করে, এবং উত্তোলনকারী রাজ্য বা জায়গা বা অঞ্চলের নাম জানলেই পুরো কমপ্লিট খনিজ সম্পদ, শক্তি সম্পদ। বোঝা গেল তো কি বলতে চাইলাম? তো যাই হোক, নেক্সট দিন অচিরাচরিত শক্তিগুলো নিয়ে আলোচনা করব। যারা মনে করছো আমাদের এই ক্লাসের সাথে যুক্ত হবে তাদেরকে বলছি, ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো। ভূগোল বিষয়ের ক্লাসের সাথে সাথে, মানে ভূগোল তো আমি ক্লাস তোমাদের করাচ্ছি, এছাড়া আরো অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, তার সাথে আমাদের সংস্কৃত রয়েছে, ফিলোসফি রয়েছে, এতগুলো বিষয়ের কিন্তু ক্লাস হচ্ছে অলরেডি। মালদা জেলার স্বনামধন্য শিক্ষক শিক্ষিকা দ্বারা আমাদের এডুকেশন সেন্টারে কিন্তু ক্লাসগুলো হচ্ছে। যারা মনে করছো যে আমাদের সাথে যুক্ত হবে, তারা ভিডিওর স্ক্রিনে এই নাম্বারে, এই যে নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও। ঠিক আছে, তাহলে আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।